বলো, কে কোথায় আছো? আমি এইমাত্র ফিরলাম, খুব আনন্দ করেছি, খুব আনন্দ করেই ফিরলাম। আচ্ছা, আমার তো দেখো, আমার ছেলেদের জিনিস কেনা পড়ে না। হ্যাঁ, তো মানে আগে তো কেনা পড়তোই না, বাবার জিনিস বাবা কিনতো বন্ধুদের সাথে গিয়ে, আর বেশিরভাগই বাবা কলকাতা থেকে কিনতো। তো আমার তো কেনাই পড়ে না, আমার যা কেনা পড়ে আমার নিজের জন্য, মানে যা কেনা পড়ে আমার মেয়েদের জন্য, বুঝতে পেরেছো? তো মেয়েদের জিনিসটাই বেশি বুঝি। আর বান্ধবীদের সাথে বেরোতাম সবসময় বান্ধবীদের সাথেই কিনেছি বেশিরভাগই, মানে গার্জিয়ানের সাথে আমি বললাম না, আমি খুব বন্ধু টন্ধু ভালোবাসি, বন্ধু টন্ধু নিয়ে চলা। তো লোকে যেমন গার্জিয়ানের হাত ধরে দিয়ে কেনে, তার চেয়ে আমি বেশি বান্ধবীদের সাথেই করতাম। তো যাই হোক, বাবার সাথেও গেছি, বান্ধবীর সাথে গেছি, আর কলকাতায় গেলে বাবার সাথে গেছি, বুঝেছো? তো যার ফলে নিজের একটা পছন্দও তৈরি হয়েছে, বান্ধবীদের সাথে গেলে যা হয়। আর মাও ছাড়তো বান্ধবীদের সাথে, সবসময় বান্ধবীদের সাথেই ওইটা আমার ছিল। বান্ধবীরা যা কিনবো, মানে নিজে যে একটা আলাদা কিছু করব, ওই জিনিসটা আমার কিছুই ছিল না, কোনো সময় তৈরিও হয়নি। আর আমার তাতে কোনো মানে আফসোসও নেই, বরং যে একসাথে জামা কাপড় আসছে সব বান্ধবীর, যা আমারও সেটা, এটাতে আমি খুব খুশি ছিলাম, বুঝেছো? তো আমাদের পাড়াতে আমি যাদের সাথে মিশতাম তারা একটু বিপিএল এরিয়ার ছিল, মানে বিলো পভার্টি লেভেলের ছিল। কারোর মা লোকের বাড়ি কাজ করে, বা কারোর বাবা ভ্যান টানে। তো আমি তো ওদের সাথে বড় হয়েছি, ওদের সাথে থাকতাম। ওদের যদি কারো মানে ওদের বাড়িতে যদি 6টা সন্তান থাকতো, আমি বলা হতো আমাদের 7টা ছেলে মেয়ে, বুঝতে পেরেছো? এবার ধরো আমি যেই এইজে পড়ছি তার ছোটোগুলিকে কোলে নিচ্ছি, এরকম করেই তো বড় হয় না? বড় জনের কোলে পিঠেই তো তখনকার দিনে ছোটোরা বড় হতো, বড় দিদির কোলে, বড় দাদার সবচেয়ে বেশি কষ্ট হতো। তো এইভাবেই বড় হয়েছে, আবার আমাকে আবার আরেকজন নিয়েছে, এইভাবে বড় থেকে ছোট এইভাবে একসাথে। কেননা কারোরই বাবা মা থাকতো না। আমার বাবা মা যদি সরকারি চাকরি করতো, তো কারো বাবা মা রিক্সা টানছে, কারোর মা লোকের বাড়ি কাজ করছে। সুতরাং আমরা সব ছেলে মেয়েরাই একাই বড় হয়েছি। মানে স্কুল থেকে বাড়িতে গার্জিয়ান আমরা আসলে পরে গার্জিয়ান আমাদের পিক আপ করবে, মানে গার্জিয়ান আমাদের রিসিভ করবে, ওটা আমাদের কোনোদিন হয়নি, ঠিক আছে? সবসময় তালা খুলে ঢুকেছি, এই আর কি। আর গার্জিয়ানকে সেসময় ছোটাছুটিতেই দেখেছি, আর হট টেম্পারেই দেখেছি। স্বাভাবিক, কাজের থেকে আসলে যা হয় তাদেরও তাই হয়েছে। তো আমরা আমাদের মধ্যে খুব যৌথ ছিলাম, একসাথে ছিলাম। আমরাই আমাদেরকে সাহারা দিতাম, আমরাই আমাদের দুঃখ কষ্ট সব শেয়ার করা। ছোটোর থেকে যা হয়, মনোভিমান হলে, কোনো দুষ্টামি করেছি, অন্যায় করেছি, আর একজন সেটা মিথ্যে কথা বলে লুকিয়ে রাখা কাজটাকে, যাতে পিটাপিটি না খাই বাড়িতে গার্জিয়ানের কাছে, আমাদের মধ্যে এই ইউনিটিটা সবসময় ছিল। তো ছোটো থেকে আমি খুব বন্ধু বৎসলের জন্য বন্ধু বান্ধব খুব ভালোবাসি। আর মানে বন্ধুত্বটা আমার হয়ে যায় খুব সহজে। তো তারপরে ধরো ছেলেরা মিলে জামা কাপড় কিনেছে, আমরা একসাথে জামা কাপড় কিনেছি। ধরো তখন কোনো একটা জামা বেরিয়েছে ফ্যাশন, তো সেই জামা ফ্যাশনটা ওদেরও হয়েছে আমাদেরও হয়েছে। কোনো সময় ওই হয়নি যে আমার বাবা মা সরকারি চাকরি করে তো আমার এই লেভেলের জামা চাই, আর ওর বাবা মা লোকের বাড়ি কাজ করে ও ওই লেভেলের জামা, তা না, একই জামা আসছে। কারণ আমার তো এর বাইরে মানে কি হতে পারে আমি তাই জানতাম না। আমার জগৎ, আমার লিমিটেশন ওটার মধ্যেই ছিল। এই আর কি। হয়তো ওরা বেড়ার ঘরে ঢুকেছে, আমি এসে রাত্রেবেলা দালান ঘরে শুয়েছি, এইটুকুনি ফারাক। আবার সকাল থেকে আমরা একসাথে, কারণ আমার বাবা মাও চলে যাচ্ছে, ওদের বাবা মাও চলে যাচ্ছে কাজে। আমরা একসাথে খেয়ে পড়ে বড় হয়েছি। আমার বাড়িতেও রান্না হয়েছে, ওদের বাড়িতেও রান্না হয়েছে, কখনো ওরা আমার বাড়ি, কখনো আমি ওদের বাড়িতে। এইভাবে আমরা ছেড়ে ছুটেই বড় হয়েছি, বুঝেছো তো? তো আলাদা কিছু আমাদের কোনো দিন হয়নি। আলাদা হয়েছে বিয়ের পরে। ওরা বিয়ের শাদী করেছে তাড়াতাড়ি, করতে হয়েছে তাড়াতাড়ি। সবসময় যে ওরা করেছে তা না, বাড়ি থেকে ওদেরকে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে। কান্নাকাটি হয়েছে, করবে না, জোর করে দিয়েছে। ঘাড়ের বোঝা একটা, বাড়িতে প্রচণ্ড খরচ হয়, যা হয়। মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছে, যা হয় তখনকার দিনে অনেকগুলি সন্তানাদি হলে যা হয়।
তো তারপরেই মানে বন্ধুত্বটা সরে সরে গেছে, বাট এমন না যে বন্ধুত্বটা আমাদের আন্তরিকতাটা নষ্ট হয়েছে। এখনও দেখা হলে, এখনও ওরা সামনে দিয়ে যাতায়াত করলে, এখন অবস্থা ভালো হয়ে গেছে, ঠাকুরকে সবার দালান ঘর সব কিছু। এখন অবস্থা ওই হলেও দেখা টেকা হলেও ওদের ছেলেমেয়েরা বড় বড় হয়ে গেছে, কেউ 7-এ বিয়ে করেছে, কেউ 9-এ বিয়ে করেছে। আমি তো পড়াশোনা করে কাজ বাজে চলে এসেছি। হ্যাঁ, আমার বন্ধু বান্ধব গরিব হলেও ওরা খুব মেরিটোরিয়াস ছিল, ব্রেনই ছিল। আমার মনে হয় না তাদের ছেলেমেয়েরা অতটা ব্রেন। তাদের ছেলে মেয়েদেরকে কিন্তু ওরা পড়াশোনা করিয়েছে, নিজেদের ছেলে মেয়েকে কিন্তু ওরা পড়াশোনা করিয়েছে স্কুল করে, মানে যতটা পড়তে চায়। এবার যদি ছেলে মেয়ে পড়াশোনা না করে, সেটার জন্য যে বাবা মায়ের আর্থিক সঙ্গতির জন্য না, সেটা কিন্তু না। যে বাবা মা পড়াশোনা বন্ধ করে দিয়েছে তার জন্য ছেলে মেয়ে পড়াশোনা করেনি, তা কিন্তু না। ছেলে মেয়ে হয়তো টানতে পারছে না পড়াশোনাটা, মানে মগজে, বা ইচ্ছা করছে না, বা পড়ার প্রতি অত ওই নেই, বাবা মার শুধু টাকা খরচ হয়েছে তার জন্য। নাহলে এখন আমাদের নাকের ডগায় স্কুল, কলেজ, মিড ডে মিল, হাই স্কুল, 2টো হাই স্কুল, তারপরে নাকের ডগায় কলেজ, এক পা দিলে কলেজ, মানে বাড়িতে ভাত বসিয়ে দিয়ে কলেজে গিয়ে আবার কলেজ থেকে ফেরত চলে আসতে হবে, তখনও ভাত ফুটবে না, এত কাছে কলেজ। যদি না পড়েই থাকে তাহলে সেটা ছেলে মেয়ের দোষ, গার্জিয়ানের না। কারণ গার্জিয়ানের তো অতটা টেনে পড়তে পারেনি, অতটা পড়াশোনাটা করতে পারেনি, কিন্তু পড়ার আগ্রহ ছিল, কিন্তু বিয়ে শাদী করতে হয়েছে। হ্যাঁ, সে আগ্রহটাতে কিন্তু তাদের কিন্তু সন্তানাদি সংখ্যা কম, বুঝেছো? তার জন্য ছেলে মেয়েকে পড়িয়েছি, ইচ্ছে মতো জিন্স পরিয়েছে, এই পরিয়েছে, হাতে মোবাইলটাও দিয়েছে, ভালো খাবারটা খাইয়েছে। আমার খুব কষ্ট হয় আমার বান্ধবীদের জন্য, আমার প্রতিটা বান্ধবীর জন্য কষ্ট হয়। তখন ওরা পড়াশোনায়, তখন কিন্তু ওরকমভাবে বই দেওয়া, জামা কাপড় দেওয়া, দুপুরে খাওয়া দাওয়া, দুপুরে খাওয়ার ব্যবস্থাটা যদি তখন থাকতো না, আমার মনে হয় অনেক বান্ধবী মানে মাধ্যমিকের আগে পড়া ছাড়তো না, আর ওরা ভালোভাবেই পাস করতো। এখনও ওদের যা মেধা, মানে ওরা ওইটুকুনি পড়াশোনা করে ওদের যা নলেজ আছে, পড়াশোনার যা ওই আছে, আমার মনে হয় না এখনকার দিনে ফার্স্ট ডিভিশন, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনেরও এখন যে পাশ করে বেরোচ্ছে তাদের সেই নলেজটা আছে। এখনও ওদের মা বাবার উপরেই ডিপেন্ড করতে হবে, বুদ্ধি বিবেচনায়, কারণ যেটুকুনি শিখেছে মা বাবা সলিড শিখেছে। খুব কষ্ট করেছে, খুব কষ্ট করেছে গো। আমার বান্ধবী বন্ধু, আমার পাড়ার ছেলেমেয়েরা অতীব কষ্ট করেছে, জানো না। আমার তো মানে আমি কি বলবো, যে ওরা এত কষ্ট করেছে যে যার জন্যে মানে একটা জায়গায় দেখা যাচ্ছে যে 9-এর পরে সে 6th পড়াচ্ছে, এরকম অবস্থা হয়েছিল। সেখানেই পড়েছে পাড়ার ছেলের কাছে, চট পেতে বসে। মিড ডে মিলটা যদি তখন থাকতো এতটা কষ্ট হতো না। খাদ্য সংকট তো প্রচণ্ড ছিল, লোকের বাড়িতে কাজ করতো, তারপরে খাবার নিয়ে আসতো, এরকম করে খাবার নিয়ে আসে না, 3-4 বাড়ি কাজ করতো, সেই খাবার ছড়িয়ে ছিটিয়ে খাওয়া। তারপরে কেউ যদি রাগ করে না খেয়েছে তো মনে হয় বলেনি যে ওট উঠে খা, মানে একবেলার খাওয়াটা না খেয়েছে তো খেয়েছে, মানে একবেলা না খেলে মরবে না, এই ব্যাপার হয়ে যে ছেলে মেয়ের রাগটা ভাঙায়, সেটা ছিল না। এখন যেমন রাগ করলে ওট খা, এই কর ওই কর, তারপরেও দেখা যায় ছেলে মেয়ে গলায় দড়ি দেয়। খুব কষ্ট করেছে। গরু, বাছুর, তারপরে মুরগি, ছাগল, এইসব নিয়ে যেটুকুনি টাকা পাওয়া যায়, বেড়ার ঘর, জল পড়ে, ওদের সাথে তো আমিও থেকেছি, মানে আমি সাক্ষী যে ওরা কি কষ্ট পেয়েছে, কষ্ট করেছে। তখন যদি মিড ডে মিলটা ছিল, এখন তো মিড ডে মিল দিলেও খায় না, মিড ডে মিলের চুরি হয়ে যায়, মিড ডে মিলে মাংস খাওয়াবো, মাছ খাওয়াবো। হ্যাঁ, মাংস মাছ কিচ্ছু লাগবে না, শুধু একটু ভাতে ভাত দাও দুপুরবেলাটা, কারণ অনেকে সেইটুকুনিও জুটতো না তখন। এখন তো তুমি একটা কাজের জন্য লোক চাও, পাবে না, কারণ আর কিছু না হোক খাওয়াটা মোটামুটি রেশনের চালও খায় না, যাভাবে মিলিয়ে মিশিয়ে বিক্রি করেই খায়। তারপরে নেশার জিনিস আছে, নেশার জিনিস করলে তো আর খিদেটা পায় না, না, বিভিন্ন ধরনের নেশার জিনিস, বিভিন্ন ধরনের ফাস্টফুড, একটা চিপস খেলে দেখবে তোমার খেতে ইচ্ছা করবে না, এটা খেলে খেতে ইচ্ছা করবে, ওই সব জিনিস হয়ে গেছে। তারপরে দোকানে দোকানে ভাড়ার বাকির খাতা হয়ে গেছে, বড় বড় জিনিস, এখন সব ট্রেন্ডিং কালচার এসে গেছে, তো এর জন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এই খাচ্ছে, ব্যাস খেয়ে খিদেটা মরে যাচ্ছে। যে ভাতে মাছে, ভাতে তরকারিতে, যেটা আমরা বলি যে শাক ভাত খেয়েও জীবন, শাক ভাতটা কারণ নেই এখন, এই আর কি ব্যাপারটা। মানে কোনো কিছুর প্রতি ওই নেই বলে পড়াশোনাটার প্রতিও নেই, কিন্তু আমার বান্ধবীরা কষ্ট করেছে।
তো ওদের সাথে ওদের যা জামা আসতো আমারও সেই জামা আসতো। কত জানো তো, ওদের থেকে জামা নিয়ে ধরো আমার জামাটা পরে এদিক ওদিক যাওয়া হয়ে গেছে, ওটা তো দেখে ফেলেছে অনেকে। এবার আরেকটা বিয়ে বাড়ি এসছে, আমি কিন্তু আমার এক বান্ধবীর থেকে জামা নিয়ে পড়েছি। হ্যাঁ, এরকম আবার ও আমারটা নিয়ে গেছে, কানের দুল শেয়ার হয়েছে, কত শেয়ার করে পড়েছি। হ্যাঁ, যার জন্য না আমার বন্ধু বাৎসল্যটা সবসময় বেশি, আর বন্ধু জমেও যায় খুব, মানে বন্ধু গড়ে ওঠে আমার খুব সহজে। তো হোস্টেলেও আমার তাই হয়েছে, আমি মানে খুব সহজেই বন্ধু গড়ে উঠেছে। আর বন্ধুরা লোকে বলে সাধারণত বাড়ির বাইরে বেরিয়ে গেলে বন্ধু বান্ধব তোমাকে স্পয়েল করে দেবে, তোমাকে বিপথে নিয়ে যাবে, পাকিয়ে দেবে, এটা কোনো কথা নয়। তুমি যদি না পাকো, কারো সাধ্য নেই তোমাকে পাকানো। তুমি না যদি পাকো, তোমার উপর অত্যাচার চলতে পারে যে তুমি পাচ্ছো না কেন, বা আমি তোমাকে স্পয়েল করতে চাইছি, কুপথে নিতে চাইছি, নেশা ভাঙ করাতে চাইছি, ওগুলিতে তুমি যাচ্ছ না কেন, যেতে চাইছো না বলে হয়তো তোমার উপর র্যাগিং হবে। কিন্তু এমন নয় যে তুমি গেছো সেটা অন্যে নিয়ে গেছে আর তোমার একদমই ইচ্ছা ছিল না, তোমাকে করে পাজাপোলা করে নিয়ে গেছে, তা কিন্তু না। তোমার অনেক চান্স ছিল তুমি চলে আসার। যখনই তুমি বুঝতে পারছো যে আমার এরকম একটা সর্বনাশ হতে চলেছে, তখনই তুমি চলে আসতে হচ্ছে বাড়িতে, না হয় একটা বছর ওই হতো, বা অন্য হোস্টেলে চলে যেতে, বা বাড়ির কাছে কলেজটায় ভর্তি হতো। তুমি কিন্তু ভর্তি হওনি, কেননা তোমার বাইরের হাওয়াটা ভালো লেগেছে। সুতরাং তুমি যেমন বলছো আমাকে ওই ছেলেমেয়েরা পাকিয়ে দিয়েছে, তাদের বাড়ির লোকও কিন্তু বলছে আমাকে ওই ছেলেমেয়েরা পাকিয়ে দিয়েছে। ওই যাদের কথা বলছে যে ছেলেমেয়েরা পাকিয়ে দিয়েছে, যাদেরকে অভিযোগ করছে, সেই অভিযোগের মধ্যে কিন্তু তুমিও করছো, ঠিক আছে? তো যাই হোক, আমার কলেজ হোস্টেলেও কোনো সমস্যা হয়নি। তো বন্ধুবান্ধব ছিল, আমি যেহেতু ওপরে একা থাকতাম, আর আমি যেহেতু মানে এমপ্লয়ার হিসাবে গিয়েছি ওখানে, অন্যেরা তো স্টুডেন্ট হিসাবে গেছে, আমি তো পড়াশোনা কমপ্লিট করে গেছি। আমার গার্জিয়ান বলেছে যে তোমার পড়াশোনার ওই থাকলে এখান থেকেই হবে, যে সাবজেক্ট নিয়ে পড়ছো, ওটার জন্য তোমাকে দূরে যেতে হবে না। তুমি এমন কোনো বিদ্যাসাগর না। আমরাও চিন্তায় থাকবো না, ছেলে মেয়ে বকে গেছে সেই চিন্তায় না, চিন্তা হচ্ছে পেট খারাপ নিয়ে, জন্ডিস নিয়ে বাড়ি ফিরবে, ওই ঝামেলা আমাদের ভালো লাগে না। ভাই তুমি পড়ো, পাস করো, ফেল করো, নিজের বাড়ির কাছেটাই পড়ো, হলে এখান থেকেই হবে, নাহলে হবে না। হ্যাঁ, এমন একটা কোনো সাবজেক্ট হতো যে আমার এখানে নেই, সেটা একটা আলাদা। পড়তে তোমাকে সেই বাড়িতেই হবে, যেতে হবে তোমাকে টিউশনে, বা সবচেয়ে বড় কথা পড়তে হবে তোমাকে বাড়িতে। তো সেই মানে স্টাডিটা তোমাকে যখন বাড়িতে করেই করতে হবে, শুধু নামকে বাঁচতে তো কলেজে যাওয়া, সেটার জন্য তোমাকে দূরে ওই করতে হবে না। কারণ আমার বাড়ির লোকের অন্তত আশেপাশে কারোর সাথে এমন কম্পিটিশান আমাকে নিয়ে ছিল না যে আমার মেয়ে দূরে গিয়ে পড়ছে, বা আত্মীয় পরিজনের সাথেও সেরকম ওই মা কখনোই রাখেনি যে আমার মেয়ে দূরে গিয়ে পড়ছে, এই যে দূরের থেকে আসলো, ওটা না পড়াশোনা একেবারে নাকের ডগায়। সে তুমি পাস করো, ফেল করো, 1 পাও, 10 পাও, 100 পাও, ওপেন, সব ওপেন। কোনো লুকো ছাপা চুকলু ফুকলু আমাদের বাড়িতে নেই। আমার মা প্রচণ্ডই কড়া, সবসময়ের জন্য আমার মা ভীষণই কড়া। আর আমার বাবার তো লোক দেখানো ব্যাপারটাই নেই, একদম ওপেন, মানে যেটা সিটি গোল্ড, যেটা পিতল, যেটা সোনা। আমার বাবা অত মানে ঘুরিয়ে ফিরিয়ে সত্যিটাকে মিথ্যাটাকে সত্যি বলে অত মানে চিন্তা ভাবনা এত মনে রাখা এসব পারে না, খালি ঝাড়া হাত পায়। যার জন্য আমার বাবা মৃত্যুর সময় যখন ওই যে ঘি মাখতে দেয় না, যে পিণ্ড গায়ে মাখতে দেয়, আমি তো মেয়ে সন্তান হিসাবে আমাকে করতে হয়েছে, ওনাকে মুখে মাখামাখি করতে হয়েছে গায়ে। সবাই বলছে যে ওনার কী হয়েছে, যে বডিগুলি শোয়ানো, লোকে এসেছে বলছে ওনার কী হয়েছে, এরকম সুঠাম শরীর, একটা কাটা ছেঁড়া নেই, স্কিন টান কী হয়েছে ওনার, যে হার্ট ফেল করেছে, স্ট্রোক, এই আর কি। জানো তো, কোনো সময় কোনো চিন্তা নেয়নি আমার বাবা মা, মানে এমন কাজ করেনি যে চিন্তা রাখতে হবে প্যাচ ভেজে। তো যাই হোক, আমি হোস্টেলেও ভালো ছিলাম, বন্ধুদের সাথে কেনাকাটা করতাম, সবসময় বন্ধুদের সাথে কেনাকাটা করেছি। তো আমি তার ছেলেদের জিনিস স্বাভাবিকভাবে আমার হয়নি। হ্যাঁ, ছেলেদের জিনিস বলতে আমি কিনেছি বাবার জন্য, তো বাবা তো পরে ফতুয়া। হ্যাঁ, এবার বাবার ইয়াংদের আমি কোনোদিনই কিনিনি কিছু। বাবা নিয়ে আসতো কলকাতার থেকে আমার দাদাদের জন্য এক লটে সুন্দর করে, একদম হ্যান্ডলুম থেকে, যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের হ্যান্ডলুমগুলো ছিল, বাবা যেখানে চাকরি করে আসলে বাবার অনেক বন্ধুবান্ধব ছিল, তো হ্যান্ডলুম থেকে প্রিয়দর্শিনী কী সব জানি খুব সুন্দর নিয়ে আসতো। ওখান থেকে আমাদের শাড়ি আসতো, আমার জামার পিস আসতো, আমার মানে পুজোতে করে সুন্দর করে দাদাদের জন্য নিয়ে আসতো। আমার তো দাদারা এসে ঝাঁপিয়ে পড়তো, সে এক দিন ছিল, খুব ভালো দিন ছিল, বাচ্চাদের মতো ঝাঁপিয়ে পড়তো, পিসু আনবে, এটা আনবে, ওটা আনবে। হ্যাঁ, সত্যি বাবা নিয়ে আসতো।
আর ভালোবাসতো আমার মামাতো দাদাগুলো, এগুলি না ছটফটে ছিল ভীষণ, বুঝেছো তো, ছটফটে, কান টানা খাচ্ছে, এই টানা খাচ্ছে, কিন্তু খুব ভালোবাসতো। মানে দুষ্টামি করছে, কান টানা খাচ্ছে, পিসি আমার বাবা অনেক ছেলে ছোকরা থাকে না, আবার অনেকে আছে একটু মা বাবার সাথে হাত ধরে হাঁটে, ওগুলি আমার বাবা আবার পছন্দ করে। আমার বাবা যে একটু দুষ্টু ছেলে ছোকরা হবে ঠিক আছে, ও পিসি চলে এসেছি, খাবি চ, আমার বাবা হ্যাঁ খাবো, এটা খাবো, এরকম না গো খাবো না, ধরো বাবু না বাড়িতে নিয়ে যাবো, ওই জিনিসটা পছন্দ করে না। হ্যাঁ, আর ছেলে ছোকরার মতো থাক না, না হয় বাড়ি গিয়ে দুটো চড়ই খাবি, স্কুল থেকে একটু দেরি করে এসছে, কোথাও গিয়ে ক্রিকেট খেলা দেখতে গিয়ে দেরি করে ফেলেছে, বাড়ি গিয়ে চট থাপড় গেছে, আমার বাবা হাসতো, কখনো বলতো না এ মা তুমি স্কুল থেকে দেরি করে এসছো, তোমার না পড়া নেই, পড়ার কোনো ওই নেই, কখনো। ছেলে ছোকরা যেই কাজটা করবে। আর খাওয়া ভালোবাসতো খুব, খাওয়া দাওয়া, খা 6টা লুচি খা, 12টা লুচি খায়, কোনো ছেলে পেলে যদি কম্পিটিশন করে খেত না আমার বাবা খুব খুশি হতো। মানে ছেলে ছোকরা জিনিসটা আমার বাবা চিরকাল পছন্দ করেছে। ওই যে খুব বুঝদার ছেলে, এটা খাই না, ওটা যাই না, ওখানে ক্রিকেট খেলা দেখতে দাঁড়াই না, মানে নিজেই একটা টাইম মতো বাড়ি চলে আসি, বাড়িটা আমার করতে হবে, ওকে নিয়ে যেতে হবে, ওই করা ওই সবে না, একটা চ্যাংরা রক্ষাকারী হিসাবে। কিন্তু এর বাইরে বাবা অত সংসারের। তারপর যাই হোক বাবা খুব দিল খোলা ছিল, তো বাবার জন্য যখন কলকাতায় ছিলাম বাবার জন্য কিছু জিনিস আমার একটু চ্যাংরামই ভালো লাগে। হ্যাঁ, দরকারি কাজের সময় সিরিয়াস থাকতো, দরকারের বাইরে নিজেকে একটা বিশাল রিজার্ভ, একেবারে শিয়াল পণ্ডিত বোঝানো, বিশ্বপণ্ডিত সব জানতা, সব কিছুতে একটা সবসময় ডিগনিফাইড ব্যাপার ওর ভালো লাগে না। আমার ছেলে ছোকরা টাইপের থাকো, একটু পাগলা পাগলা থাকো, সবসময় পাগলামি করো, আমার ভীষণ ভালো লাগে। পাগলামি, ছোকরামি, চ্যাংরামো, ওই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, একেবারে মানে অর্ডিনারি সো অর্ডিনারি। তো আমার যে আমার বাবা বললাম না, ছেলে পেলে যদি ফুটবল মাঠে ক্রিকেট মাঠে মারামারি করছে, আমার বাবা তামাতে করছে, কোনো দরকার নেই, বসে বসে তো আমার বাবা যে বিজ্ঞর মতো আলোচনা এইসবের মধ্যে তো থাকতে পারতো, আমার বাবা থাকতো না। তো আমার বাবার স্কুলে তো প্রায় 11-12-এর মধ্যে মারামারি বেঁধেছে, আর সামনেই তো থানা, বেহালা পিএস। তো কী হয়েছে সেখানে, তো মার কাটা, তো কয়েকটা মাস্টারমশাই ছিল যারা ছেলেদেরকে মার থামাতে যেত, তার মধ্যে আমার বাবা একজন। কোথাও মারামারি বেঁধেছে, শোনা গেল ওই স্কুলের স্টুডেন্টরা মারামারি বাঁধিয়েছে। 11-12-এর ফোন এসছে, আপনাদের স্কুলে 11-12-এর ছাত্ররা মারামারি বাঁধিয়েছে, বা 9-10-এর ছাত্র মারামারি বাঁধিয়েছে। ওই ডাক্তার আচ্ছা, ওই মাস্টারমশাইদের পাঠান, তার মধ্যে আমার বাবার হচ্ছে কি, ওই আয় ধর মার পিটিয়ে দেবো, তোর বাবাকে চিনি, তোর বাবা না স্কুলে পড়তো, দাঁড়া তোর বাবা, সবারই তো বাবা স্কুলে পড়তো, তারপরে বাবার পরে তার ছেলে স্কুলে পড়তো। আসলে আমার বাবা তো ওইখানকারই ছেলে, তার দাদু মানে সেই ছেলের স্টুডেন্টের দাদুকেও চেনে। তুই ওর নাতি, তুই আবার কবে মারামারি শিখলি, তোর জন্মদিনে খেতে গেছিলাম, তুই না কি, যে ছেলের মানে দেখা যাচ্ছে ডেগার নিয়ে চলে এসে বলছে, তুই না সেই ক্লাস 6-এ প্যান্টে পেঁচে পড়েছিস, তুই এখন আবার ডেগার নিয়ে আমাকে ছেলেদের স্কুলে তো এইসব হয়। এখন তো আপেল হয়ে গেছে ছেলে পেলেরা, না শুধু হাতে ফোন, আর কে কার কটা মেয়ের সাথে কি মদ খাওয়া, এইসব। আগে তো একটা বেশ এরকম ব্যাপার ছিল না, এখন তো আতলামিটাই হচ্ছে সৌন্দর্য। দেখো না সরস্বতী পূজায় কেমন সেজে ঘুরে, বিচ্ছিরি লাগে না? হ্যাঁ, আর থেকে ডেগার কোথা থেকে, হ্যাঁ পরে সকালে দেওয়া যাবে কোন, তারপরে কি করে ডেগার ওইসব নিয়ে যেত। আর বাবারা গিয়ে সে বাবার বন্ধু মানে কাকুরা আঙ্কেলরা, সে কয়েকটা বাবার বন্ধু বান্ধবী ছিল, মানে বাবার একটা সার্কেলই ছিল যারা এর জন্য বিখ্যাত, বুঝেছে। আবার ধরো স্কুলে সিট পড়েছে, অন্য স্কুলে সিট পড়েছে, জোর মারামারি বেঁধেছে। আর আমার বাবারা ছিল পরিদর্শকের ভূমিকায়, যে সুপারভাইজ করে বিভিন্ন জায়গায়, ফ্লাইং গার্ড এইসব গুলি, তারপরে যে প্রশ্নপত্র দিতে যাওয়া, প্রশ্নপত্র সরকারের ঘরে দিয়ে আসা, খাতাটা, এইসবের কাজে ছিল। তো মানে ওই অঞ্চলে, সাউথ ক্যালকাটার ওই অঞ্চলে সব দায়িত্ব থাকতো, দায়িত্বে যারা থাকতো তার মধ্যে বাবা। এবার বাবার স্কুলের সিট যেখানে পড়েছে, শোনা ছেলে পেলে মারামারি বাঁধিয়ে দিয়েছে। হ্যাঁ,
সে আপনাদের ফোন এসে আপনাদের স্কুলের ছেলেপেলে মারামারি বাঁধিয়ে দিয়েছে, শিগগিরই আসুন। আর বাবা তখন হয়তো গাড়ির মধ্যে অন্য জায়গায় ভেনুগুলি ঘুরছে, বিভিন্ন স্পটগুলি। ও বাবা 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 কাশি কাকু ওরা দৌড় গাড়ি নিয়ে ওখানে গিয়ে মারামারি বাঁধিয়েছে। কি সে খুব মজার একটা ছেলেদের স্কুল, মানে ভীষণ 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 মজার। হ্যাঁ, তবে মাস্টারমশাইকেও সেরকম হতে হবে, ছেলেপেলের প্রিয় হতে হবে। হ্যাঁ, মাস্টারমশাইকেও ছেলেপেলে টাইপের হতে হবে। মাস্টারমশাই যদি এখন মেসোমশাই টাইপের হয়, মাস্টারমশাই যদি এখন বৌদি কাটিং হয়, কুচুটে হয়, তাহলে কিন্তু হবে না। মাস্টারমশাইকেও সেরকম হতে হবে। তো আমার বাবা সেরকম ছিল, যার জন্য না খুব জনপ্রিয় ছিল। বাবার ওই ফ্রেন্ড সার্কেলটা খুব জনপ্রিয় ছিল। আবার যখন কোনো ছেলে হসপিটালাইজড হচ্ছে, সবার আগে দৌড়াচ্ছে, মানে এগুলি খুব পারত। যাদের তো বাবা যতটুকুনি থিওরিটিক্যাল, এখানেই তো ভাষণ, বক্তৃতা, মানে নিজের জ্ঞান জাহির, বানিয়ে বানিয়ে কথা, অতিরঞ্জন, তিলকে তাল করা, তালকে তিল করা, মানে এখানে হচ্ছে মুখ যার আছে সে এখানে মানে ফাঁপা। আর ওখানে হচ্ছে কাজ, ওখানে হচ্ছে প্র্যাকটিক্যাল। মানে একটা ছেলের জনপ্রিয় হতে গেলে একটা ছেলের কাছে তার ছেলের মন মতো হতে হবে, তাদের সাথে খেলতে হবে, যেতে হবে, তাদেরকে মার্কেটের থেকে বাঁচিয়ে আনতে হবে, অনেক কিছু। আর এখানে হচ্ছে বসে বসে শুধু সার্টিফিকেট, মানে সবাই একেবারে বিদ্যজন, অথচ কুয়োর ব্যাং, সবাই সবার পিছনে কাটিয়ে দিচ্ছে। পরে দেখা যাচ্ছে ভাই ঝগড়াতেও আরেকজন গিয়ে বাঁচাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো আবার এই জন্য অশোকনগরটা অতটা পছন্দ হয় না, কারণই হয় না, উদ্বাস্তু এরিয়া তো, মানে কালচারটা অন্যরকম। কিন্তু তুমি শোভাবাজারে যাও, বাঙাল এরিয়া, শোভাবাজারে ওই যে হুঁশিয়ারি কলটল, মানে বনেদি বাঙাল একদম আলাদা, একদম ওখানকার যে দেশীয় বনেদিরা রয়েছে, তারাও যে সাহা সাধুতা, একদম একরকম কালচার। ওরা তো বলছিল, সেদিনকে আমি বলছিলাম মাকে যে আমি যে শোভাবাজার গেছি হুঁশিয়ারি কল দেখতে গেছি, গঙ্গার মধ্যে সব বর্জ্যগুলি যায় বলে তো ওখানে হুঁশিয়ারিটা হয়েছে। বলছে যে আমাদের কোনোদিন দেশভাগা তো গায়ে লাগেনি, ওই বাঙালরা বলছে। কারণ না, আমরা তো সবসময় ওই দেশে এদেশে যাতায়াত ছিল, মানে আমাদের কাছে ছিল আমরা ওদিক যাচ্ছি এদিক যাচ্ছি। তারপর তো ভাগ হওয়ার পর ওটা বাংলাদেশ, এটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, সেই হিসাবে আমরা জানতাম। ধরো এখান থেকে কেউ শিলিগুড়ি যাচ্ছে, শিলিগুড়ি থেকে কেউ দক্ষিণবঙ্গে আসছে, তো কোনো ভাগাভাগি কোনো ব্যাপার বলে আমরা আচ্ছা আমরা ব্যবসা করতে যেতাম। দেশ ভাগ হওয়ার পরে, মানে ওই দুই বাংলা ভাগ হওয়ার পরে কী সমস্যাটা হলো, একটু টাকা পয়সা লেনদেনে অসুবিধা হলো, ওখানকার জিনিসগুলো এখানে আনতে হবে। আর হচ্ছে তোমার মানে মাইগ্রেশন হয় না কেন, আর হচ্ছে তোমার লেবার পাওয়ার সমস্যা হলো। বা তারপর কন্ট্রাক্টগুলি দিতে হবে, ওখানে যে কন্ট্রাক্টগুলি দিয়ে গেছিলো, সেগুলো ওই একটু। তারপরে আর আমাদের অসুবিধা নেই, সেগুলো কালচার আর কী রকম, সেই পেট ফুলিয়ে দাঁড়িয়ে লুঙ্গির ওপরেই দাঁড়িয়ে রয়েছে। আমি যে দেখতে গেছিলাম শোভাবাজারের ওখানে, হ্যাঁ, সে দুই পক্ষ সবারই ওরকম বাড়ি, ওটা উঁচু বাড়ি, ওই রক একই, লাল মেঝে, সব এভরিথিং। আসলে দুই বাংলা তো তখন একসাথে, হ্যাঁ, দুই বাংলার মিলেমিশে তো তাদের তো এগুলি বোঝেনি না, তারা এর বাইরে হয়েছে। যারা ওখান থেকে এখানে এসেছে, এখানে স্ট্রাগল করেছে, তারা মানে বলে না 2 আসলা 3 আসলা 4 আসলা হয়ে গেছে, তা নাহলে কোনো উপরে থাকে লোকেদের কোনো সমস্যা হয় না। মানে যত থিওরি নস্টালজিয়া সব এগুলিতে হয়, হ্যাঁ, তাদের বেশি ওই হয়। যত সিনেমা টিনেমা সেখান থেকেই পেলো, তো মানে সারাক্ষণ নাকের জলে চোখের জলে করাবে। আর এরা সব পজিটিভ কথা বলবে তোমাকে, যে ওই দিকেরটা বলবে না, পাস্ট ইজ পাস্ট। এখন তুমি কী করে সার্ভাইভ করবে সেটা দেখো, ওদের থেকে তুমি সেটা শিখতে পারবে। আর ওখানে ওইগুলি দেখলে তুমি, ওই সিনেমা টিনেমাগুলি দেখলে তুমি সারাক্ষণ তোমার যেটুকুনি এগিয়েছো সেখান থেকে তোমাকে পিছাতে হবে। হ্যাঁ, ওই সময় হয়েছিল, সারাক্ষণ ঘুরতে হবে তখন, বুঝতে পারছো? সবাই আমার পছন্দ না একদমই। কারণ জীবনে অনেক রকম কষ্ট আছে, পায়ে ব্যথা আছে, নাকে ব্যথা আছে, পেট খারাপ আছে, পেটে ব্যথা আছে, ক্যান্সার আছে, থ্যালাসেমিয়া আছে, আবার শেষে ওইটা কবে কী হয়েছিল বাবা পারবো না। আরও যদি দেখতাম যে সেটা নিয়ে মানুষ বসে থাকে তাও বুঝতাম। ঘুরছে ফিরছে হচ্ছে, কিন্তু টান মারছে ঠিক পারবো, যার ফলে আমার কাছে গুরুত্ব নেই। তো যাই হোক, আমি আমার বন্ধু বান্ধবীদের সাথে কলকাতাতেও হাতিবাগান পুরো ঘুরেছি, গড়িয়াহাট ঘুরেছি আমার বান্ধবীদের সাথে। ওরা যারা কলকাতার ছিল বেশি, চেন্নাই নিউ মার্কেট ঘুরেছি, দক্ষিণাপন গেছি, উত্তরাপন গেছি, মানে কোন জায়গা না গেছি। আর দল বেঁধে কেনাকাটার মধ্যে একটা সুবিধা, তুমি কেনাকাটা করো চাই না করো, তুমি দোকানদারের মাথাটা পাগল করে দিতে পারবে।
বুঝতে পেরেছো? ওকে নিয়ে ডিস্টার্ব। আর আমরা তো কিন্তু ফুটের যে টাঙিয়ে রাখি সেগুলি, হাতিবাগানে তো ফুটেই মার্কেট, আর ভেতরে আর ঢোকে কে? ওখানেই তো সব বের করে আনছে হাজার একটা জিনিস। এক একটা দোকানেই হাজার একটা জিনিস ওই যে রোল করে বিক্রি হচ্ছে। তো তুমি আবার কেনো না কেনো, তোমার পকেটে 200 টাকা থাকতে পারে, 2000 টাকাও থাকতে পারে, তুমি গিয়ে কেনো না কেনো অন্তত দোকানদারের মাথাটা পাগল করে দিয়ে আসো। তো কি তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, তারপরে দোকানদারের মাথাটা পাগল করে দিয়ে আসতে পারে, এও একটা ধরনের এনজয়মেন্ট। তো দোকানদারেরা, ওটা আমি সবসময় মেয়েদেরটাই কিনেছি, ছেলেদেরটা কিনিনি কখনো, বুঝতে পেরেছি? এবার বাবার জন্য এনেছিলাম হচ্ছে ওই যে ডেকার্স লেনের ওখানে যেতে গিয়ে যে ইসের এলআইসি বিল্ডিংটা তো পিয়ারলেস বিল্ডিংটার তলায় যে ইসে হয় না, অনেক বসে হিন্দুস্তান মানে বিহারিদের মতো ফতুয়া, এরকম সাদা শার্ট ফতুয়া দেখে বিহারিরা বিয়ে বাড়িও যাচ্ছে ফতুয়া পরে, যখন চান টান করে পরিষ্কার হয়ে পড়ছে ফতুয়া পরে, কিন্তু ওদের যে বাবা ভক্তিতে ওখান থেকে দিয়ে আসবি, ওরা না খুব বিভিন্ন ধরনের সাদার মধ্যে জিনিস পরে। তো আমি কতগুলি ফতুয়া নিয়ে গেছিলাম বাবার জন্য, বুঝেছো? সুন্দর সুন্দর পিওর কটনে, কি আরাম। ওগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ডও আছে, ফার্স্ট হ্যান্ডও আছে। ফার্স্ট হ্যান্ডগুলো একটু বুঝে কিনতে হবে, মানে যেটার দাম একটু বেশি ওটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড স্টক। আর যেই রোগুলি আচ্ছা মানে ঘিঞ্জি করে রেখে দিয়েছে এরকম যে সেগুলো হ্যাঙ্গারগুলো, ওগুলো হচ্ছে না একটু হয়তো লট মাল, সেকেন্ড হ্যান্ড সাধারণত হয় না, লট। সেকেন্ড হ্যান্ড হলে তো মুখ টুক ফাটিয়ে দেবে। সেকেন্ড হ্যান্ড না, ওগুলো হচ্ছে লট মাল, বুঝেছো? মানে কোম্পানিতে ফেরত যায় সেগুলি ওরা নিয়ে আসে। আর হচ্ছে যে এক লটে যে তৈরি হয় সেরকম। হ্যাঁ, হুম, ওগুলো হচ্ছে লট মাল, বুঝতে পেরেছো? তো ওখান থেকে বাবার জন্য নিয়ে এসেছিলাম কতগুলো বারমুডা নিয়ে এসেছি। আমি তো জানো দিল খোলা কেনা কাটিয়া। আর মানে এমনি দোকানে তার পিছনেও কতগুলি দোকান আছে, একদম বনেদি দোকান, আগেকার মানুষরা কিন্তু বাবা ওই দোকানেও ভিড় হয়, ওগুলি সব পিসের দোকান, তুমি রেডিমেড কিছু পাবে না। তো ওই দোকানগুলো খুব ভালো, জানো তো? আগে আমি বাবার সাথে যেতাম, মানে ওগুলি হচ্ছে পুরানো মানুষের দোকান, পুরাতন, তারা বুড়ো হয়ে গেছে, রেপুটেড দোকান, মানে ওরা কখনো চিটিংবাজি তোমার সাথে করবে না। তো যাই হোক, আমি সে থেকেই কিনেছিলাম, ওই যে সামনে যে রাখে, তো ওখান থেকে বাবার জন্য বারমুডা নিয়েছিলাম, এত সস্তায় পেয়েছি। মানে এমনি দোকানে যে শোয়িং দোকানে যে টাঙিয়ে রাখে একই জিনিস। হ্যাঁ, তো যেহেতু ওরা ওই যে বললাম লটে নিয়ে আসে, একটার দামে 3টে পাওয়া যায়। আর এত সুন্দর সুন্দর হয়েছে, এত সুন্দর সুন্দর কালার, আমার খুব ভালো লাগে যে জিন্সের কালার পরবে, আর্মি কালার, তারপরে ডিফেন্স কালার তো আমার খুব পছন্দ, জানোই। ডিফেন্সের কালারগুলি তো আমি ভীষণ পছন্দ করি, জানো। তো ডিফেন্স কালার, তারপরে হচ্ছে ওই যে জঙ্গল প্রিন্ট কালার, যেটা জঙ্গল প্রিন্ট মানে হচ্ছে আর্মিদের যে জঙ্গল ড্রেস হয়, জঙ্গল ড্রেস কালার, এগুলি আমার খুব ভালো লাগে, বুঝতে পেরেছো? তো মানে বলতে পারো যে আমি যে পোশাকগুলো এনেছিলাম বাবার, কালার বা প্রিন্টগুলি সবই হচ্ছে মানে ওই মনে হবে যেন ডিফেন্সের, সে আর্মি হোক, এয়ারফোর্স হোক, বা মানে কমান্ডোর ইসে হোক, আমার এগুলি খুব ভালো লাগে, বুঝেছো? তো তো এইসব পোশাকই এনেছিলাম, মানে এরকম ধরনের পোশাক আমি এনেছিলাম। তারপরে আর মানে বাবারটা আনতে পারতাম, অন্যটাও তো আনতে পারতাম না, কোনো সময় কিনিও নি, আমি ছেলেদের কিচ্ছু কিনিনি কখনো। তারপরে এই হালে আমার বাড়ি ঘরের সময় একটা ভাই আসছে, ভাই ভাই ডাকি, ডাক হলো, তো পুজোতে ওকে দেবো, তাও বুঝতে পারতাম না। তারপর আমার এক বোনের মাসির মেয়ের বিয়ে হয়েছে, কাজিনের, তার বর, সেই হিসাবে এইবার আমার কেনা শুরু হলো ছেলেদের জিনিস। আমি তো আর বুঝি না ছেলেদের জিনিস কী কিনবো, কিন্তু আমার আস্তে আস্তে কিনে কিনে একটু ওই হয়েছে, কিনে কিনে ওকে দেখে দেখে একটু ওই হয়েছে যে আমি এরকম জিনিস ওকে পরাবো। তারপরে মাসির সাথেই গেছি প্রথমে, হাবড়ার কোথায় আসলে মাসির দিদি আবার শাড়ি বিক্রি করতো, তো ও জানে কোথায় পাইকারিতে সব পাওয়া যায়। তো সেইখানে গিয়েছি, উড়িয়ে জামা কাপড়, ছোট দোকান, লটে লট, মানে থাকচায় থাকচায় করে রেখেছে। তো ওখান থেকে অনেকগুলি বেড কভার টেস্ট কভার কিনেছি। তারপরে যখন আমি যতবার ছেলেদেরকে দিয়েছি ওখান থেকে করে লট ধরে মানে থাকচা ধরে ধরে নিয়ে এসেছি, আর সবার পছন্দ হয়েছে। এগুলি অন্য দোকানে আমার দাম বেশি হয়ে যাচ্ছে, মানে শোয়িং দোকানগুলোতে, আর ওরা তো পাইকারি, বুঝতে পারছো, ওখান থেকে নিয়ে লোকে বিক্রি করে। এত সুন্দর সুন্দর হয়েছে না, এত সুন্দর সুন্দর কাপড় হয়ে গেছে না। আজকে গেছি, আমাকে বলছে
200 বছর বাদে আসলাম, কি ব্যাপার হলো, অনেক দিন বাদে আসলাম, তাও তো পেলাম না পছন্দ মতো। আসলে যখন যেরকমটা ওঠে সেরকমটাই তো ওরা বিক্রি করে, ওরা একদম ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিয়ে আসে, বুঝতে পেরেছো? একদম ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিয়ে আসে, হাটে বসে ওরা, বুঝেছো? মানে অনেক জায়গার হাটে বসে, বোধহয় জয়গাছিতেও বসে, বোধহয় হাওড়াতেও, জয়মঙ্গলাতে। তো বুঝতে পারছো ওরা পুরো পাইকারি ম্যানুফ্যাকচারের কাছ থেকে আনে। বলে এতদিন বাদে আসলেন, কি ব্যাপার, আমাদের কি ভুলে যাচ্ছেন, এই সেই একটা ইয়ার্কি ফাজলামি হলো, পেলামই না। মানে আমি যেরকম চেয়েছিলাম সেরকম পেলাম না। আছে, নেই যে না, এখনকার ট্রেন্ডের উঠেছে, আমার ঠিক পছন্দ হয়নি। বলে দিদি তুমি যখনই আসো তখনই ওই একই স্টাইলটা খোঁজো। আমি যে একই স্টাইলটা আমি পাচ্ছি না বলেই তো অন্য জিনিস আমার নিতে হচ্ছে, আমি ওই স্টাইলটা পাচ্ছি না। কেন তোমরা অন্য তুমি ম্যানুফ্যাকচার চেঞ্জ করো, এই হচ্ছে আমার কথা। তো যাই হোক, আমি ঠিক বুঝে উঠতে পারি না ওদের এক্সেল, ডবল এক্সেল, ঘুড়ি, প্যান্ট ফ্রন্ট আমি বুঝতে পারি না। ছেলেদের একটা মেয়েরটা আমি ঝট করে বুঝে যেতে পারবো, আর ছেলেদের টেক্সচারটাও আমি বুঝতে পারি না। তো আমি বলি পিওর কটন দাও, জার্সি টাইপ দাও। আসলে দেখো আমি খেলাধুলার মধ্যে ছিলাম, আমার যে দাদারা এরা খেলাধুলা, আমার দাদারা এরা, আর আমি ডিফেন্স ওদের নিয়ে থাকি তো বেশি, থেকেছি তো বেশি। আমি বেশিরভাগ খেলাধুলা, আমাদের পাড়ার ছেলেরাও খেলাধুলা থেকে চাকরি বাকরি, যার জন্য ওরা জার্সি টার্সি, এবং কিনতেও পোশাক সেরকম জার্সি টাইপের, যাতে খেলতেও চলে যেতে পারছে, আবার এমনি সময়েও প্যান্টের উপর পরে ঘুরছে ফিরছে। দেখবে যে খেলোয়াড়ের ওই পোশাকটা পরেই ঘুরে বেশি, ওদের ওই ধরনের। সে তুমি ক্রিকেটার বিরাট কোহলি সবাইকেই দেখবে, ওরা ওদের জার্সি পরেই বেশি কমফোর্ট ফিল করে। তো আমার একটু জার্সি টাইপ পোশাক ভালো লাগে। হ্যাঁ, বুঝতে পেরেছো তো, মানে জার্সি প্রিন্টগুলি আমার ভালো লাগে, বিশেষ করে ফুটবল জার্সি। হ্যাঁ, তো আমি হচ্ছে কটনের ওই জার্সি প্রিন্টগুলো দেয় আমাকে, চেকগুলো আমার খুব ভালো লাগে। তো পাইনি, যাই হোক। বলে তো হয় কি দিদি, এখন সব আতলামো জিনিসগুলি হয়, বিচ্ছিরি লাগে আমার। মানে ওগুলি পরে ভালো করে মুখ ওয়াক্স করে, মানে আজকাল তো ছেলেরাও ওয়াক্স করে, বুরু প্লাক করে টোরে ছেলেরা যে বেরোয়, হাত ফাত একেবারে পরিষ্কার করে, মুখের লোম টোম পরিষ্কার করে যে বেরোয়, বা চাপদারি রাখলে করে কুচকুচে কালো করে। আরে থাক না কাঁচা পাকা, ন্যাচারাল বিউটি থাক না, চুলটা একটু উস্কো টুস্কো, একেবারে মানে সেট আপ করে যে মুখের এখানে একটা লোম থাকবে না, একেবারে করে চাপদারিটা রাখলে ভালো লাগে না দেখতে। আবার ইংলিশ চশমা করে ভালো লাগে না আমার একটু, মানে মানে উড়ো উস্কো খুস্কো থাকবে, বেশ একটা কেয়ারলেস বিউটি যেটাকে বলে, উস্কো খুস্কো, মানে পরিপাটি করে জামাই কোন্দল সেজে এসেছে, বা অথবা করে বিশাল শিয়াল পণ্ডিত বিদ্যে ভালো লাগে না। মানে যে চুল থাকবে উড়ো ঝুরু বারবার করে চুল এমন করবে, চোখে এসে পড়ছে, মানে সবসময় একটা কোনো হাতা একটু এরকম থাকলে, কোনো হাতাটা নিচে হয়ে রয়েছে, হোক না কলারটা আঁকানো, সো হোয়াট, থাকুক ছবিটা ব্রাউন হয়ে থাকুক, কী হয়েছে, হাত পা একটা এত গুছানো লাগবে না, থাকুক ঘর করে, এটাই তো ছেলে না। তো সেটা পাইনি পোশাক। তো যাই হোক, তারপর তো লস্যি খেলাম দাদুর দোকানে, সুন্দর ছিল লস্যিটা, অনেকদিন বাদে, মানে আমি খাইনি ওই দোকানটার লস্যিটা, মানে লস্যিটা খেয়ে আমার একদম তৃপ্ত, আমি একদম মানে হ্যাপি, ভেরি মাচ হ্যাপি। লস্যিটা খেয়ে 25 টাকা করে নিল, বাবা অনেক কিছু খেতে পারতাম, আমার একটু চপ পেঁয়াজি খেতে ইচ্ছা করে না, কিন্তু লস্যিটাকে আমার খুব ভালো লেগেছে। তাই লস্যিটাকে আমার মনে হচ্ছিলো 1 ঘন্টা বসে থাকি, বসার পরে মনে হচ্ছিলো শুয়ে পড়িস মানে সিটের মধ্যে, মানে এরকম জায়গায় এরকমভাবে বসে খেয়ে, এরকমভাবে লোক দেখতে দেখতে খেয়ে না আর ইচ্ছা করে না, জার্নি করে ফিরি, আর ঘরের বদ্ধ জায়গায় মানে কি শুয়ে টুয়ে থাকি ওইসব জায়গাতে। তো মানে ইচ্ছা করে আমার না একটু এরকম, মানে আমাকে যদি বলে না এখন চলো তোমাকে লাখ টাকা দিই, প্লেনে করে নিয়ে যাব কেদারনাথ, বদ্রীনাথ, বা যেখানেই হোক ঘুরতে, আমার তো না তোরা যাও, বরঞ্চ আমাকে যদি এরকম হয় যে গুপ্তি বাঘার মতো, এখানেই তোমার একটা ঘর, ব্যাস আমি একটু ঘরের মধ্যে দেখবো, ট্রেন দেখবো, বাস দেখবো, মানে এত আরাম লাগছিল, মানে প্রাকৃতিক খাওয়াটা দিয়েছিল তো খুব ভালো লাগছে, আলোময়। আমি বলি না আলো টালো লোকজন আমার ভালো লাগে বেশি, কিন্তু আমার ঘরে তো আর লোক নেই, মানে আমি লোকজনের মধ্যে থাকবো কিন্তু আমাকে নিয়ে ব্যস্ত থাকবো না, আমি শুনশান একদম পছন্দ করি না। তো শুনশান কালো জায়গা আমার ভালো লাগে না। তো এই আর কি, বুঝতে পেরেছো তো, মানে আমি লোকজনের মধ্যে থাকবো কিন্তু আমাকে নিয়ে ব্যস্ত থাকবো না। আমি একটা জায়গায়, যেমন ধরো পুজোতে যে যার মতো রয়েছে, কিন্তু আমি জানি এখানে আয়োজন চলছে, যার জন্য আমার ভালো লাগছে, উৎসব চলছে, আমার ভালো লাগছে, আমি আমার মতো আছি।
তো এই আর কি, তো খুব ভালো লাগছিলো। তারপরে সুন্দর করে আসলাম, আসার সময় আমার মায়ের জন্য রুটি নিয়ে আসলাম, মা রুটিটা ভালোই খেলো। বলছি এবং বসে আমি লস্যি খেয়েছি, তখন পেট ভরা। মা বলছে না সারা রাত না খেয়ে থাকবি না এরকম। আমার খিদে চলে গেছে, জানো তো, খিদেটা পায় না আমার। আমার ওই সকালে একটু খিদে পায় আর বিকেলের দিকে আমার একটু খিদে পায়, তাও চা বিস্কুট খেলে আমার খিদে নষ্ট হয়ে যায়, জানো। মানে আমার খিদেই পায় না, এটাই মুশকিল হয়ে গেছে। এদিকে ওষুধ খেলে তো তোমার পথ্য খেতেই হবে, অ্যালোপ্যাথি তো খাদ্য ছাড়া অ্যালোপ্যাথি কাজ করবে না। তো হোমিওপ্যাথি হলে অনেক কিছু বারণ থাকতে পারে। তো এই এক ফুট আমার খেতে ইচ্ছা করছে না। মানে এখন ধরো আমি যদি নাও খেয়ে থাকি, আমি কিন্তু সারা রাত না খেয়ে সকাল 12টা অবধি আমি না খেয়ে থাকতে পারবো, জানো তো। এই করে আমার শরীরটা আরও খারাপ হয়ে গেছে, মানে দুর্বল। ও 9:30 মাসিটা তো খুব বকা দেয় আমাকে আমার এই স্বভাবটার জন্য। বলে আদা খাবি তাহলে নাকি খিদা বাড়ায়, এই বাড়ায় ওই বাড়ায়, আদা খাবি। আবার একটু আলস্য আছে, হাতে ফাতে নিয়ে খেতেও ইচ্ছা করে না অনেক সময় এক রান্না খেতে ইচ্ছা করে না, মানে এক হাতের রান্না। আমার আবার বৈচিত্র্য ছাড়া ভালো লাগে না, বুঝতে পেরেছিস। যে কোনো কিছু না, আমার একটু বৈচিত্র্য ভালো লাগে। আমি এক হোটেলেই কনস্ট্যান্ট খাই না, এরকম আর কি, বুঝেছো। তো যাই হোক, ভালোই কাটলো দিনটা। আবার কালকে থেকে সোমবার, সবারই জীবনের বুলডোজার শুরু হয়ে যাবে। ওই করেই তো জীবন শেষ। দেখলে শেফালি জরিওয়ালার কি এমন বয়স, ফুট করে মরে গেল। এইভাবেই তো সেরে যায়, আমরা শুধু হিসেবই কষতে থাকি, ভাবি ওই পরে 10 বছর বাদে ওটা করবো, 3 বছর বাদে ওটা করবো। এখন আমি কষ্টার মতো চলতে থাকি, খ্যাস্টার মতো চলতে থাকি। আরে 10 ঘন্টা বাদে আমি বাঁচি কিনা সন্দেহ আছে। আমি চিন্তা করে রেখেছি ওইটা করব, তারপরে ওরে টাইপ দেবো বা ওটা করে ওকে দেখিয়ে দেবো। সে যেখানে দেখায় কোনো ঠিক নেই। আর হচ্ছে যে আমি ওই করে একদম বিশাল কিছু হবো। আরে ভাই, বিশাল করে এসে একেবারে কাঁপুনি ধরিয়ে দেবো। আরও 3 বছর 10 বছর থেকে নিয়ে একেবারে বস্তাবন্দি করে তারপরে আসবো টাকা। কেউ দেখার নেই, কেউ দেখবে না, কারণ সবাই এখন প্রত্যেকটা দিনের জন্য বাঁচে। কেউ ওই 10 বছর বাদে তুমি কি দেখাবে, তো থোড়াই কি আর ও দেখা যাবে তখন হাত পাকা নিয়ে হাওয়া করছে, তুমি বস্তা নিয়ে হাঁটছো, টাকার বস্তা নিয়ে, ডিগ্রির বস্তা নিয়ে তুমি ওই সেই বিদেশ ঘুরে এসছো। ওর কোনো যায় আসে না, ও ভাবছে দুয়ারটার মধ্যে তো বসতে পেরেছি নিজের ফ্যানের পাখার হাওয়াটা খাচ্ছি, ওর সেই শান্তি। তুমি তো ভাবছো ওটা দেখি ওকে আমি কাঁপুনি ধরালাম। আমি ভাবছি বাবা, বিগত এত বছর এইভাবে তো আমি হালকা ফালকাভাবে থাকতে পেরেছি। কারণ ওর তো দিনগুলি নষ্ট হয়নি, তুমি তো জীবনটা লড়ে গেছে। তবে এমন সময় দেখছো কেউ আর তোমারটা নিয়ে কাঁপুনি ধরার কিচ্ছু নেই। যাক, এবার চাইবা সেই জামা কাপড় আর কেনা হয়নি, আমারও কেনা হয়নি। আমি তো পরে গিয়ে কয়েকটা শাড়ি কিনবো, এবারে কেনা হয়নি। তেমনভাবে শাড়ি দোকানদারটাকে বলে এসেছি, মানে দোকানদারটা তাকিয়েছিল, বলছি পরে, ও বলেছিল পরে এসো, পরে দোকানদার। যাই, কতগুলি ছবি তুলেছি, দেখাবো। আজকে একটা জায়গায় ঘুরতে দিচ্ছিলাম, আমার কতদিন বন্ধ। দেখি আমাকে একদিন অনেকবার ফোন করেছে, তার ফোন আমি ধরতেই পারিনি। কী করে ধরবো বলো, ফোন বাইরে ছিলাম। আজকে পরে ধরবো, পরে আর করবো না, এখন হাত মুখ ধরবো। আর আজকে আমার খুব ঘুম পাচ্ছে, সকাল থেকে আজকে আমি অনেকগুলো কাজ সেরেছি। আমার তো আবার একটা ঘুমের ছোপ আসে, তার কারণে আজকে সারাদিন ঘুমাতে কিন্তু অনেক কাজ সেরেছি। রবিবারটা না আমার খাটনি বেশি পড়ে। তারপরে লাইন মাসে বাজারেও বিশাল ভিড় হয়েছিল। রবিবারটা আমি বাজারটা একটু অ্যাভয়েড করি, কিন্তু এমন বৃষ্টি বাদলায় না, আমার যেতেই হলো আজকে বাজারে। মানে অন্যান্য দিন এত বৃষ্টি হয়েছে যেতে পারিনি, আজকেই বাজারে যেতে হয়েছে। তাও হয়তো যেতাম না, মনাদেরটা একদম ফিনিশ হয়ে গেছিলো, বুঝেছো। মানে 2টো না 3টে ছিল, আমার কতগুলো আসে না বাড়িতে, ঘরেরই একটা, তার তো 4-5 বেলা লাগে, মানে 4-5 বার করে খাই, খেতে এমনিতে 3টে মিল তো দিই। তারপরে বাচ্চা মানুষের মতো তো বারবার গিয়ে খেতে চায়, চোখের খিদে থাকে তখন আমি দিয়ে রাখি। তারপর একটা ডগি আসে, তারপরে একটা প্রেগনেন্ট, মানে সব বাচ্চা দিয়েছে, তার মানে বাচ্চাগুলি তার দুধ খায়, তার ওর তো বেশি খেতে হয় না, ওকে সেইভাবে দিতে হয়। তারপর আর একটা বড় সড়ো হুলো বিড়াল আসে, এখন আর একটা কোত্থেকে এসে জোগাড় হয়েছে। এগুলি সব বাইরে আসে, 3-4 বার করে খেতে আসে। এগুলি লাগে না বলে দিতে, সবসময় তো ভাত টাত মেখে তার মধ্যে কয়েকজন খায় না, শুধু ডগিটা খায়, আর যার বাচ্চা হয়েছে একটা বিড়ালে তার খায়, আর একটা নতুন যেটা এসেছে সে একটু ভাত টাত মাখা হলে খায়।
এরবারে আমার ঘরেরটাও খায় না, আর যার একটা হুলো আছে ঘোষটা হুলো সেও খায় না। ভাত একবার কিচ্ছু আগে কি সুন্দর চিকেন স্যুপটা খেত, মাংস টাংস দেবো কিন্তু স্যুপটা দিলে টুকটুক করে খেতে হয়, এখন মন করে শুকে চলে যায়, পুরো গোটা গোটা মাংস দিতে হয়। তার জন্য আমার মাংসের আয়োজন খুব রাখতে হয়, যেমন মানে আমিষের আয়োজন খুব রাখতে হয়। তার মধ্যে তো আমার মাছ খায় না, জানো তো কি মুশকিল, আমার ঘরেরটা তো মাছই ছোঁয় না, কাঁচা মাছ খায় না। মানে আমি যে বলবো লোকের বাড়িতে খাবে, কাঁচা মাছ খায় না, কি করবো, আমার ঘরেরটার কথা বলছি, অন্যগুলো কাঁচা মাছ খায় না, ক্যাট ফুড খায় না, তো কি ঝামেলা বলো তো আমার। এর জন্য মানে আমার ঘরে খাওয়া থাকুক না থাকুক, মানে আমার এক সপ্তাহ লঙ্কা ছাড়া চলেছি। মানে ওদেরটা আগে আনতে হয়, ওদেরটা ফোন করে বলে দিতে হয় রাখবেন কিন্তু, রাখবেন কিন্তু। মানে ওদের জন্য আমার মাথাটা অনেক জায়গায় বিকিয়ে হচ্ছে। আছে বাচ্চা মানুষ, করবো, ওদের না থাকলেও আমার ভালো লাগে না, যার যেটা নিয়ে একটা কি আছে। রাখছি, হ্যাঁ, গুড নাইট। কাজ এখন তেমন নেই, ঘরদোর একটু গুছাবো, জল ভরবো, জল খাবো, তারপর যদি খাবার খাই তো খাবো, না খেলে খাবো না। আজকে শুধু ঘুম পাচ্ছে, আমি বলছিলাম আমার নাকি ঘুম পাচ্ছে না, ঘুম পাচ্ছে ভীষণ। যাই, হ্যাঁ, গুড নাইট, সুইট ড্রিম। বন্ধ হয় না কেন, কোনটা দিয়ে বন্ধ হয় তাই তো বুঝতে পারছি না। সুইট ড্রিম। আমাকে বলে কে তুমি ইসে করো, তুই ইয়ে করিস, কি বলে, তোর একটাই বন্ধু দেখি আসে কেন রে, আমি যে হ্যাঁ আমার একটা বাংলাদেশের বন্ধু আছে, ও খুব মানে প্রকৃতি প্রেমী আর পশুপ্রেমী, বুঝেছো, খুব পশুপ্রেমী আর ভীষণ প্রকৃতি ভালোবাসে, বিভিন্ন ফুল ফল পাখি, পশু পাখি তো আছে, এমনি পুচকু পুচকু পশু পাখি, ওগুলির ভিডিও টিডিও পাঠায়, আর বিভিন্ন ধরনের ফুলের ফটো, ধর সমুদ্রের ফটো, জলপ্রপাতের ফটো, এগুলি দেয়, আমার ভীষণ ভালো লাগে জানো না তো, বিভিন্ন ধরনের ভ্যালির ফটো, খুব খুব সুন্দর, মানে ও খুব প্রকৃতিপ্রেমী, বুঝতে পেরেছো তো। তো সারাদিনের কাজের ফাঁকে ও ভীষণ পরিশ্রম করে, চাকরি করে, তারপরে এগুলো আমাদের সব গ্রুপে পরিচয়, বুঝেছো তো। আমার খুব ভালো লাগে, ওরও ভীষণ ফ্যান আছে অনেকেই, অনেক ফ্যান ফলোয়ার আছে, আমিও তার মধ্যে একজন। খুব সুন্দর সুন্দর দেয় জানো তো, ভালো লাগে দেখতে, কি সুন্দর একটা ফুলের ফটো দিয়ে দেবে, দেখা যাবে একটা খুব অর্ডিনারি ফুল, তাকে এমনভাবে তুলেছে ফটোটা খুব সুন্দর হয়, বুঝেছো। সেই হিসাবে বলে কি তোর শুধু ও আসে কেন, যে ও আমার বন্ধু হয়ে গেছে, দেখো দেশ বিদেশ থেকে বন্ধু হয়ে গেছে, প্রকৃতি একসাথে করে দিয়েছে, প্রকৃতি মা। রাখছি, হ্যাঁ, দেখো তাও 26 মিনিট করলাম।